সাতক্ষীরার শ্যামনগরের দাতিনাখালী থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই যে ব্লগটিতে, যেখানে আমি ঠিক সুন্দরবনের যে লগোয়া এই যে নদীটা যদি দেখতে পাচ্ছেন, সেই নদীটার ঠিক ওই পাশটায় সুন্দরবন, তার ঠিক এই পাশে বাদের এই জায়গাটা হচ্ছে দাতিনাখালী। আমরা আপনারা হয়তো মনে করছেন এটা হয়তো খুব চকচকপূর্ণ কোনো একটা বিষয় নিয়ে আমরা কথা বলছি, বিষয়টা ঠিক তেমনটি নয়। আপনারা জানেন যে এই যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে সাতক্ষীরা শ্যামনগরের যে এলাকাটা বা দাতিনাখালী যার কথা বলছি, এইখানে প্রতি বছর মানুষ প্রতি বছর প্রতি সময় অসংখ্য কষ্টের মধ্য দিয়ে তারা বড় হয়, কারণ একই সাথে ঝড়, বন্যা, জলস্বাস্থ্য যেমন তাদের সাথী হচ্ছে, প্রতিনিয়ত তাদের ক্লাইমেটিক একটা বড় ধরনের ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। যেহেতু অক্সফাম বাংলাদেশ থেকে আমরা হিস্ট্রিক্যালি এই জোন নিয়ে কাজ করি, 1970 সালে এই সাউদার্ন পার্ট থেকে অক্সফাম বাংলাদেশের যাত্রা শুরু হয়। সো আমরা যখন কাজ করতে গিয়ে দেখেছি যে এই যে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসের সাথে সাথে এটা একটা বড় ধরনের ক্লাইমেটিক একটা লিঙ্কেজ আমাদের আছে। তো সেই প্রেক্ষাপটে আমরা যেহেতু এখানে কাজ করি, তো সেই কার্যকারণ নিয়েই আসলে আমরা একটু আজকে আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে আছেন অক্সফাম বাংলাদেশের যে আমাদের একটা প্রোগ্রাম ডিপার্টমেন্ট আছে, সেই প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ডিপার্টমেন্টের প্রধান দেবরাজ দে। তার সাথে যেহেতু তিনি অনেকদিন থেকে এখানে কাজ করেন, সো আমরা একটু তার কাছে একটু জানতে চাইবো যে দেবরাজ দা, আমরা তো এখানে সকালবেলা হুন্ডা দিয়ে আসছিলাম, সো দেখছিলাম যে মানুষ, আমি জিজ্ঞাসা করছিলাম, একমাত্র তাদের লাইভলিহুড তারা বলার চেষ্টা করলো যে এখানে চিংড়ি চাষ হয়, তাও কমে যাচ্ছে। একই সাথে এখানকে যে লাইভলিহুড প্যাটার্নটাও দেখছি অনেক ধরনের চেঞ্জ হচ্ছে। মানুষ বলে করছিল যে প্রতি বছর তাদের অসংখ্য ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসের মধ্য দিয়ে যেতে চায়। একই সাথে তারা লোকালি মানুষও যে এই যে প্রাকৃতিক ভারসাম্যটা হারিয়ে যাচ্ছে সেই বিষয়ে খুব বেশি সচেতন না। আপনারা কি দেখেন? আচ্ছা, দেখুন, আপনি আপনার কথাতেই বা কোশ্চেনেই অনেকগুলি বিষয়কে রেজ করেছেন। এখানে আমরা যদি একটু হিস্ট্রি দেখি, হিস্ট্রিক্যালি কিন্তু এই অঞ্চলটা অনেক বেশি ন্যাচারাল রিসোর্সে পরিপূর্ণ ছিল, কিন্তু কালের বিবর্তনে, এটা ম্যানমেড কারণে হোক বা বৈশ্বিক যেই জলবায়ু পরিবর্তন আছে সেই কারণেই হোক না কেন, এখানের যেই ইকোসিস্টেম বা পরিবেশ যেটাই বলি না কেন, এটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হচ্ছে এবং যেটা ডিরেক্টলি ইম্প্যাক্ট করতেছে কাদের? আমাদের মার্জিনালাইজড কমিউনিটিকে। যদি আমরা একটু দেখেন এখানে চারদিকে কিন্তু পানি। আমাদের ডান সাইডে বিশাল একটি নদী বয়ে যাচ্ছে, আমরা এই সাইডে যাই, এখানে আমাদের পানি আছে, কিন্তু আমরা এই পানিটাকে কিন্তু ব্যবহার করতে পারবো না। তো এই অঞ্চলের, এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের সবচেয়ে বড় যে দুঃখ সেটা হচ্ছে আপাতত পানি। প্লাস তাদের আরও একটি দুঃখ যে তারা এত বড় ন্যাচারাল রিসোর্সের আধার এখানে রয়েছে, বাট কতটুকু পরিমাণ তারা এক্সেস করতে পারে, কতটুকু পরিমাণ মার্জিনালাইজড কমিউনিটি তাদের নিজেদের জন্য ব্যবহার করতে পারে, সেখানেও আমাদের কিন্তু একটা আশাহত হতে হয়। কেন আশাহত হতে হয়? যখন আমরা এখানে, আমি আসলে বিষয়টাকে দুটো ভাবে দেখি। একটা হচ্ছে কনজারভেশনের অ্যাঙ্গেলে, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের কমিউনিটির রাইটসের অ্যাঙ্গেলে। যদি আপনি দেখেন যে আমি চিন্তা করছি সুন্দরবনের ব্যাপারে, একে কনজার্ভ করার ব্যাপারে, আমরা কিন্তু কনজার্ভ করে যাচ্ছি, কিন্তু কনজার্ভ করে যাওয়ার সময় আমরা কি করছি? আমরা যাদের এই ন্যাচারাল রিসোর্সের ওপর রাইটসটা ছিল ঐতিহাসিকভাবে, তারা কিন্তু এখন চাচা একটু দেখতে আসবেন। আচ্ছা, যে দাদা বলতেছিল আপনাদের এখানে তো প্রতি বছর দেখলাম অনেক বন্যা হয়, ঝড় হয়, কিন্তু এখন কেমন আছেন, বা এই আগে বা এই প্রাকৃতিক ভারসাম্য কেমন আছে, বা কিভাবে? প্রাকৃতিক ভারসাম্য আসলে কি, আমরা যখন এলাকায় খুব একটা ঝুঁকিপূর্ণ অবস্থানে, একটা ভয় নিয়ে, ভীতি নিয়ে বসবাস করতে হয়। কেন? এই কারণে যে ভোটাং করে একটা সিগন্যাল উঠলে, যখন জলবায়ু পরিবর্তনে, যখন এইগুলো আমাদের যে কোনো কারণে এটা জলোচ্ছ্বাস হলে এই বাঁধটা ভেঙে যাওয়া কোনো অসম্ভব কিছু না। সঙ্গে সঙ্গে ইতিমধ্যে আপনারা অবশ্যই জানেন যে আমাদের সাতক্ষীরার একটা অঞ্চল এই এখন ঝড় বন্যে ছাড়া কেলাবিত এখন এই যে রাস্তাঘাটের যে অবস্থা, আমাদের একটা মজবুত ভেড়িবাদ না হওয়া পর্যন্ত আমরা একটা গাছও লাগাইতে পারি না, একটা ভালো করতে পারি না। একটা কিছু করলাম, 5 বছর 10 বছর ধরে একটা গাছ লাগাইছি, হঠাৎ লবণ পানিতে গাছটা তাহলে আমার জীবনে আর একটা গাছ লাগাই ফল খেয়ে মরতে পারলাম। ওকে, আসলে ধন্যবাদ। দেবরাজ দা, উনি বলার চেষ্টা করছিলেন যে সুন্দরবনকে সংরক্ষণ করা দরকার। কেন? আচ্ছা, দেখুন, সুন্দরবন কিন্তু আমরা সবাই জানি যে ওয়ার্ল্ডের দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ। সো এইটাকে আমাদের সংরক্ষণ করতেই হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তো ওভার দ্য ইয়ার্স ক্লাইমেট অ্যাঙ্গেলে কি মোটা দাগে চ্যালেঞ্জ দেখেন? আচ্ছা, সো প্রথমত যেটা বলি যে এখানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে সি লেভেল রাইজ, এবং রিসেন্টলি আরও একটি চ্যালেঞ্জ আসতেছে আমাদের নজরে, সেটা হচ্ছে গিয়ে হাই টেম্পারেচার, হিট ওয়েভ যেটাকে আমরা বলছি, সেটা সারা দেশেই হচ্ছে, তার এটাও একটা ইম্প্যাক্টটা কি হচ্ছে কমিউনিটি? ইম্প্যাক্টটা যেটা হচ্ছে, দেখেন
এমনি এখানে চারদিকে তাকান যে এখন সম্পূর্ণ শুষ্ক, পানি নাই। সো মানুষের বেঁচে থাকার জন্য যে সবচেয়ে বড় ইনগ্রেডিয়েন্টসটা পানি, সেই পানিটাই নাই। পানি আছে, সরি এটা বলা ঠিক না, পানি আছে, পানি তো অভাব নাই, কিন্তু সুপেয় পানি, ব্যবহারযোগ্য পানি কি আমাদের আছে? এর সাথে আরও একটা জিনিস রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই পানিটা ব্যবহার করার কারণে মানব স্বাস্থ্যের ওপরে কিন্তু একটা বিশাল প্রভাব পড়ছে, বিশেষ করে নারী এবং কিশোরীদের প্রতি সেটা বেশি কেন, পড়ছে। কি প্রভাব পড়ছে? এইটা অ্যাকচুয়ালি যখন নারী এবং কিশোরীদের যখন মাসিক চলাকালীন সময় যখন তারা এই পানিটা ইউজ করে, তখন তাদের দেখা গেছে যে জরায়ু ক্যান্সারের হারটা, প্রবণতাটা অনেক বেশি বেড়ে গেছে। সো এই জায়গাগুলি কিন্তু অনেক ফ্রিকুয়েন্ট এখন আমরা দেখতে আর পাচ্ছি। কি সমস্যা দেখেন? এরপরে আসেন, যদি আমি পানি ছেড়ে যদি যাই, এই এলাকার যেই মানুষের আর্থসামাজিক অবস্থা, প্রান্তিক জনগোষ্ঠীর লাইভলিহুড অ্যানাদার প্রবলেম, যে তাদের এমনিই তারা প্রান্তিক, তারপরে তাদের কোনো লাইভলিহুডের যেই আগেও যে ন্যাচারাল রিসোর্স থেকে যে লাইভলিহুডটাও তারা আসতো, এখন কিন্তু সেটাও সিঙ্কিং হচ্ছে। প্লাস মানুষের মধ্যে আরেকটা প্রবণতা দেখা দিচ্ছে যে তারা মাইগ্রেট হচ্ছে। এটা ইন্টারনাল ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে ঢাকা চলে যাচ্ছে, খুলনা চলে যাচ্ছে। আমরা বলি ক্লাইমেট চেঞ্জ, এটা তো মানে কি কি জিনিস দিয়ে আমরা বুঝতে পারি যে এটা আসলে এলাকায় ক্লাইমেট চেঞ্জের একটা ইম্প্যাক্ট আছে? এটা কি ধরেন এরকম যে আগে ফ্রিকুয়েন্টলি বন্যা কম হয়তো, এখন বেশি হচ্ছে? মানে কোন সাধারণ মানুষ আমাদের এই ভ্লগটা যদি দেখে, সে কিভাবে বুঝবে আসলে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এবং এই কারণে আমরা বলছি এই এলাকায় ক্লাইমেট চেঞ্জের একটা ইম্প্যাক্ট আছে? আচ্ছা, দেখুন ভাইয়া, ক্লাইমেট চেঞ্জে আমি কোনো সাইন্টিফিক ব্যাখ্যায় যাচ্ছি না, একেবারে কমপ্লিটলি আমাদের হিউম্যান সেন্ট্রিক অ্যাপ্রোচে যাই। যদি আপনি দেখবেন কি যে আগে যদি প্রতি বছর ঘূর্ণিঝড় আসতো বছরে একটা, এখন কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে বছরে কয়েকটা। এটা জাস্ট রিসেন্ট 3-4 বছর দেখলেই হবে, আমাদের বেশি দূর যাওয়ার দরকার নেই। আপনি যদি স্যালাইন ওয়াটারের যেই মানে সি ওয়াটার রাইজের কারণে যে স্যালাইনিটি ইন্ট্রুশন হচ্ছে, এইটার যদি একটা ম্যাপিং করেন, আমি শিওর আমার আশেপাশে যারা আছে তারা আমাকে জাস্টিফাই করতে পারবে যে এই অঞ্চলে একটা সময় ধানের চাষ হতো, আবাদ হতো, সেই আবাদটা এখন কিন্তু হচ্ছে না। কৃষি নাই। কেন নাই? কারণ স্যালাইন ওয়াটার আসছে। মানুষ কি করে, যাদের মাসেল পাওয়ার আছে তারা হচ্ছে এইটাকে, স্যালাইন ওয়াটারটাকে ঢুকতে উদ্বুদ্ধ করে বলবো, বা ইচ্ছা করেই ঢুকায়। তখন হয় কি, ঘটনাটা এইভাবে ঘটে যে আমার যদি এই রিজার্ভারটা যদি স্যালাইন হয়ে যায়, এটা কিন্তু প্রাকৃতিক পদ্ধতি থেকে তার পাশের যে জমিটা থাকে সেটাকে কোনো না কোনোভাবে স্যালাইন করে দেবে। এটা একটা সার্টেন টাইমে, কারণ এটা ম্যানমেড একটা ইম্প্যাক্টই আছে। ম্যানমেড, কিন্তু ম্যানমেডটা কেন আমি করছি, মানে আমার ক্লাইমেট চেঞ্জের কারণে সি লেভেল রাইজ হচ্ছে, আমার স্যালাইন ওয়াটার এমনি বাড়ছে, তারপরে আবার ম্যানমেডটা টিগার করে ইম্প্যাক্টটা কিন্তু হিউজ লেভেলে নিয়ে আসতেছে। আমরা ইম্প্যাক্টটা নিয়ে একটু দীর্ঘ আলোচনা করব, যে এই ব্লগে তো অসংখ্য ধন্যবাদ দেবরাজ দা। আমরা হয়তো আরেকটু আলোচনা করবো। আমি যদি একটু ক্যামেরাটা আমার মাধ্যমে ঘোরাতে চাই, আমরা এই সাতক্ষীরার শ্যামনগরে যে জায়গাটা আছি, তো আমরা এতক্ষণ একটু বলার চেষ্টা করলাম যে গত 50 বছর কিংবা 100 বছর কিংবা ফ্রিকুয়েন্ট রিসেন্ট ইয়ারে যে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস ফ্রিকুয়েন্টলি বেড়েছে, যে কারণে আমরা বলছি যেটা ক্লাইমেট চেঞ্জের একটা বড় ইম্প্যাক্ট আছে। একই সাথে যেটা দেবরাজদা বলার চেষ্টা করলেন, যে এইখানের ইন্টারনাল যে পাওয়ার স্ট্রাকচার, ইন্টারনাল যে সাপ্লাই চেন, সেইখানে সি লেভেল রাইজের ফলে যে স্যালাইন ওয়াটার যে মেইন যে ল্যান্ডে উঠে যাচ্ছে, যার ফলে এখানকার একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। তার একটা বড় ইম্প্যাক্ট আছে হেলথে, তার একটা বড় ইম্প্যাক্ট আছে কমিউনিটি, তার একটা বড় ইম্প্যাক্ট আছে ইভেন ইন্ডিভিজুয়ালে। তো সেই জায়গাটা থেকে অক্সফাম আমরা কাজ করার চেষ্টা করছি, কিন্তু এই ভ্লগের মাধ্যমে আমরা যেটা বলার চেষ্টা করছি যে এই যে উপকূলীয় অঞ্চলের মানুষ, তারা কিন্তু প্রত্যেকটা দিন স্ট্রাগল করে যাচ্ছে। তিনি জানেন না হয়তো তার এই যে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট, যেটা গ্লোবাল নর্থ যে কান্ট্রিগুলো, বিশেষ করে যারা বেশি কার্বন ইমিশন করে, তাদের ফলে তাদের এই দুর্দশাটা কিন্তু বাড়ছে। তো আমাদের এই ভিডিওর একটা কল টু অ্যাকশন হবে গ্লোবাল যারা নর্থে পার্টিকুলারলি এই ক্লাইমেট যে ইম্প্যাক্ট যারা ক্রিয়েট করার জন্য মূল দায়ী, তাদের কাছে একটা বড় একটা কল টু অ্যাকশন হবে যে তারা আপনারা গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্য কাজ করুন। আমরা আসুন একসাথে হাতে হাত মিলিয়ে কার্বন এমিশন কমাই, এবং যারা এই ভিকটিম, সেটা লস অ্যান্ড ড্যামেজের জায়গাতে হইতে পারে, আমাদের কমিউনিটি অ্যাডাপটেশনের মাধ্যমে হইতে পারে, মিটিগেশনের মাধ্যমে আমরা কাজ করি।